ক্লাউডি থেকে সানলাইটের হার্ড সানলাইট হয়ে গেল, বা হার্ড সানলাইট থেকে ক্লাউডি হয়ে গেল অ্যাটমসফিয়ার, সেই জায়গায় আমরা লাইটটাকে কীভাবে ইউটিলাইজ করব, সেখানে ডে লাইট মানে ন্যাচারাল ডে লাইটের সাথে আমরা এক্সটার্নাল ডে লাইটকে কীভাবে পাঞ্চ করব। পার ডে মোটামুটি 20,000 থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত সেভিংস হতে পারে লাইট কম ইউজ করে। তোমরা যারা সিনেমাটোগ্রাফি করছো এবং সিনেমাটোগ্রাফি করতে গিয়ে চাইছো যে নিজের আন্ডারস্ট্যান্ডিং বেটার হোক, এবং যে কোনো স্পটে গিয়ে, সেটা কোনো ওয়েডিং হতে পারে, সেটা কোনো শর্ট ফিল্ম হতে পারে, বা কোনো ফিচার ফিল্ম ওয়েব সিরিজ হতে পারে, যেখানে গিয়ে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং থট প্রসেস আরও ভালো হোক, লাইটিং হোক অথবা ভিজুয়াল স্টোরি টেলিং নিয়ে তোমাদেরকে ভাবতে কম হয়, অথবা তোমরা আগে থেকেই এইরকম একটা সেন্স ডেভেলপ করতে চাইছো যেটাতে তোমরা লাইটিং হতে পারে বা যে কোনো রকম, সেটা শ্যাডো হতে পারে, স্টোরি টেলিংয়ে সাপোর্ট করবে সিনেমাটোগ্রাফির পার্ট, সেই স্কিলটা যদি তোমরা ডেভেলপ করতে চাও, সেটার একমাত্র উপায় হলো অবজারভেশন স্কিল বিল্ড আপ করা। ভিডিওটা তোমাদের কাজে লাগতে পারে, তাই তোমরা সেভ করে রাখতে পারো বা শেয়ার করে রাখতে পারো, কিন্তু এই অবজারভেশন স্কিলস কিন্তু প্রথম থেকে শুরু হয় আমাদের মধ্যে। আমরা যেই মুহূর্তে যাব কোনো লোকেশনে অবজার্ভ করতে বা কোনো কিছু স্পট করতে, সেই সময় কিন্তু অবজারভেশনের টাইমে মাথায় কোনো প্রশ্ন আনা যাবে না, এবং ছোট ছোট কিছু টেকনিক রয়েছে যেই অবজারভেশন স্কিলসটা আমরা যদি সেই টেকনিক অ্যাপ্লাই করে আমরা করি, তাহলে কিন্তু ঠিক দিকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা পৌঁছবে, এবং সিনেমাটোগ্রাফির ব্যাপারে আমাদের অবজারভেশন হতে পারে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অনেকটা স্ট্রং হবে। তো চলো ফিল্মে বাঙালির এই এপিসোডে আমরা আলোচনা করি আমার সবথেকে ফেভারিট টপিক, অবজারভেশন স্কিলস। ফার্স্ট পয়েন্ট হলো যে অবজারভেশনটা আমরা কেন করব, অবজারভেশনটা সেকেন্ড পয়েন্ট হতে পারে অবজারভেশনটা আমরা কিভাবে করব এবং কিসের অবজারভেশন করব। এই তিনটে প্রশ্ন কিন্তু আমাদের মাথাতে আসবেই। অবজারভেশন কেন স্কিলস জরুরি, যে একটা জায়গায় গিয়ে যখন আমার মধ্যে থিওরিটিক্যাল নলেজ চলে এসেছে, যে আমি জানি শাটার স্পিড কী, এক্সপোজার ট্রায়াঙ্গেল কী, কালার কিভাবে কাজ করে, কালার থিওরি কী, থেকে শুরু করে আরও বিভিন্ন রকম জিনিস, ভিজুয়াল স্টোরি টেলিংয়ের বিভিন্ন রকম থিওরি আমি জেনে গিয়েছি। যখন আমি কয়েক মাস হতে পারে কয়েক বছর ধরে প্র্যাকটিস করছি, এবং আমি প্র্যাকটিস করে করে হাত অনেক স্মুথ হয়ে গিয়েছে, আমি এখন ক্যামেরা চালাই হাত কাঁপে না, বা আমার মধ্যে একটা সেন্স ডেভেলপ হয়েছে যে কোথায় মিড শট যাবে, কোথায় ক্লোজ আপ যাবে, কোথায় ওয়াইড শট যাবে, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো কিছু ইনসার্ট শট হতে পারে, এক্সট্রিম ক্লোজ আপ হতে পারে, সেইগুলো আমি ভালো মতো ইউটিলাইজ করা শিখে গিয়েছি। ফ্রেমিং কালারের নলেজ অনেক ভালো হয়ে গিয়েছে, কিন্তু কোথাও না কোথাও খামতি থাকছে। সমস্ত কাজ আমি করছি এবং কাজগুলো যখন এক্সপোর্ট করে বাইরে বেরোচ্ছে, তখন আমি দেখছি বাকিদের কাজের সাথে কোথাও একটা মিসম্যাচ হচ্ছে, কোথাও না কোথাও কোনো কিছু আউট অফ সিঙ্ক থাকছে, যেই কারণে আমি বুঝতে পারছি যে কিছু একটা মিসিং, কিন্তু কি মিসিং সেটা বুঝতে পারছি না। এই স্কিলটা যদি তোমরা ডেভেলপ করতে চাও, যে এই মিসিং বিষয়টা কিভাবে সামনে আনবো, তার একমাত্র উপায় হলো অবজারভেশন। তো এই অবজারভেশনটা সিনেমাটোগ্রাফিতেই কেন ইম্পর্টেন্ট, সিনেমাটোগ্রাফি ছাড়া ফিল্ম মেকিংয়ের আর কোন কোন অ্যাসপেক্টই ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু তোমাদেরকে বলবো। তিনটে পার্ট হতে পারে, একটা হলো ভিজুয়াল মানে ভিডিও যেটাকে বলে, একটা হলো অডিও যেটা আমরা কানে শুনি, ভিজুয়ালসটা চোখে দেখি, অডিওটা কানে শুনি, আর একটা জিনিস হলো ডিরেকশন, তার মানে কি আমাদের ভিশন, মানে আমি যেটা ভেবেছি এবং যেটা ভেবেছি সেটা আমি অডিয়েন্সের সাথে কানেক্ট করব। এই তিনটে জিনিস কিন্তু সিনেমাটোগ্রাফি হতে পারে, অডিওর কাজ হতে পারে এবং ডিরেকশন হতে পারে, অল ওভার ফিল্ম মেকিংয়ে কিন্তু খুব পাওয়ারফুলভাবে ধরে বসে রয়েছে। এই তিনটে জিনিস জানতেই অবজারভেশন আলাদা আলাদা রকমভাবে কাজ করে, কিন্তু অবজারভেশনটা এমন একটা স্কিল না যে তিনটে বিষয়কে ইমপ্রুভ করে। তাই আমরা যদি একটা ছোট কাজ করি, তাহলে এই তিনটে অ্যাসপেক্টেই কিন্তু লাভ হবে। অবজারভেশন তোমরা কিভাবে শুরু করবে, তোমরা শুরু করতে পারো কোনো সিম্পল লোকেশানে গিয়ে, এমন কোনো লোকেশান যেই লোকেশান তোমাদের মনে হতে পারে যে এই লোকেশান অতটা কমপ্লেক্স নয়, সিম্পল, যেমন কোনো আম বাগান হতে পারে, কোনো নদীর ধার হতে পারে, কোনো বন জঙ্গল হতে পারে, কোনো ব্রিজের ওপর হতে পারে যেখান থেকে নিচে জল দেখা যায়। এই রকম যে কোনো লোকেশানে গিয়ে, একদম সিম্পলেস্ট লোকেশান, চেনে জানা লোকেশানে গিয়ে তোমরা অবজার্ভ করা শুরু করো। তোমরা কাউকে নিয়েও যেতে পারো, একাও যেতে পারো, কিন্তু অবজারভেশনের টাইমে
মেন যেটা টার্গেট রাখতে হবে দুটো, একটা হলো মাথায় কোনো প্রশ্ন আনা যাবে না, এই জিনিসটা কেন হচ্ছে কি হচ্ছে এই জাতীয় প্রশ্ন আনা যাবে না, কারণ সেই টাইমে তুমি অবজার্ভ করছো, তুমি ইনপুট নিচ্ছ। তুমি যদি আউটপুট দাও তখন কিন্তু সেই টাইমে ভাইস ভার্সাটা পসিবল হবে না। তুমি ইনপুট নিচ্ছ যখন, তোমাকে ইনপুটটা নিতে হবে সেই কিছুক্ষণের জন্য। যেমন আমি এত বছর ধরে আমি ইনপুট নিয়ে 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 এখন আমি আউটপুট দিচ্ছি প্লাস ইনপুট নিচ্ছি। এই যে তোমাদেরকে আমি শেখাই, তোমাদেরকে হতে পারে বাইরে ওয়ার্কশপ হতে পারে, যেই জায়গাগুলোতে আমি স্টুডেন্টদেরকে শেখাই ট্রেন করি সেই জায়গায় আমি তাদেরকে আউটপুট দিই, সাইমালটেনিয়াসলি তাদের কাছ থেকে আমি ইনপুট নিই। কিন্তু আমি এত বছর শেখার আগেই, মানে আমি মোটামুটি শিখে যাওয়ার আগেও, এখনও আমি শিখছি, মোটামুটি শিখে যাওয়ার আগে থেকেই যদি আমি ইনপুট আউটপুট সব কিছু শুরু করে দিতাম না, তাহলে একটা জায়গায় গিয়ে আমার শেখাটা আটকে যেত, কাজ আটকে যেত, সব কিছু হ্যাম্পার করে। তো সেই জায়গায় গিয়ে তোমরা চেনা জানা কোনো লোকেশানে গিয়ে অবজার্ভ করো। অবজার্ভ কি করবে, আমি বললাম যে কেন করবে এবং কি করবে বললাম। অবজার্ভটা তোমাদেরকে করতে হবে যে ফার্স্টে যেহেতু শুরু করছো তোমরা ভিজুয়ালসের দিক থেকে, সিনেমাটোগ্রাফি যেহেতু আমাদের টার্গেট আজকে, তো সিনেমাটোগ্রাফি ভিজুয়ালসের অবজারভেশনে তোমরা প্যাটার্ন লক্ষ্য করবে। যে কোনো জায়গায় গিয়ে সেখানে ধরো বিভিন্ন জায়গায় প্যাটার্ন থাকে, হ্যাঁ, জলের কোনো প্যাটার্ন খুঁজতে পারো, যে নদী তোমরা দেখছো, নদীর দিকে তাকিয়েছো, নদীর মধ্যে যে জলের প্যাটার্নটা তৈরি হয় সেই প্যাটার্নটা ধরার চেষ্টা করো। আকাশে যদি মেঘ দেখো, মেঘের প্যাটার্নটা ধরার চেষ্টা করো, মেঘ কোন কালার থেকে কোন কালারের দিকে আসছে, আলো কোন দিক দিয়ে আসছে, আলোর অপোজিটে আকাশের রং কীরকম আছে, লাইট হচ্ছে তোমার গাছের ফাঁক ফাঁক দিয়ে যে আসে, তো সেই জায়গায় কোন কোন কীরকম প্যাটার্ন তৈরি করছে। তুমি যেই মাটিতে দাঁড়িয়ে আছো বা হাঁটাচলা করছো সেই মাটির দিকে তাকিয়ে দেখো যে সেখানে কোনো পিঁপড়ে যাচ্ছে কিনা, কোনো পোকামাকড় হতে পারে, কোনো প্রাণী, ছোটোখাটো প্রাণী হতে পারে, সেই প্রাণীগুলোর মুভমেন্টে সেই প্যাটার্নে কোনো এফেক্ট আসছে কিনা, কীরকম। একটা যদি গরু বা একটা যদি কুকুর মাটির ওপর দিয়ে হেঁটে যায় তাহলে কিন্তু সে ছায়া, তার ছায়াটাও মুভ করে তার সাথে, তো সেই ছায়ার প্যাটার্ন। গাছ দিয়ে যখন আলো আসছে তখন একরকম প্যাটার্নে ছায়া পড়ে, কিন্তু গাছের সেই গাছ বলছি তোমার হচ্ছে আলোর যে ডিরেকশনটা, লাইটের ডিরেকশনটা যত চেঞ্জ হয় থ্রু আউট দ্য ডে, পূর্ব থেকে পশ্চিমে, তো সেই জায়গায় কিন্তু লাইটটাও কিন্তু অপোজিট দিকে ট্রান্সফার করে। সূর্যটা যেদিকে যাচ্ছে লাইটটা কিন্তু তার অপোজিট দিক দিয়ে যায়, তো সেইখানে কিন্তু ছায়ার একটা শিফটিং হয়, সেই ছায়ার শিফটিংটা লক্ষ্য করো। এই যে অবজারভেশনগুলো তোমরা করছো, এই যে ছোটো ছোটো জিনিস তোমরা অবজার্ভ করছো, ইন ফিউচার যখন তোমরা শ্যুট করবে তখন এই অবজারভেশনগুলো তোমাদের যে কতটা টাইম বাঁচাবে, তোমাদের যে কতটা ফিনান্সিয়ালি তোমাদেরকে সাপোর্ট করবে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি একটা গোটা সিনেমা নামিয়েছি আউটডোর বেশিরভাগ সিনে, লাইট, এক্সটার্নাল লাইট ইউজ না করে, ফিচার ফিল্ম নামিয়েছি, ওয়েব সিরিজ করেছি। সেই জিনিসগুলো করতে গেলে পার ডে মোটামুটি 20,000 থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত সেভিংস হতে পারে লাইট কম ইউজ করে, কারণ সেখানে তুমি ন্যাচারাল লাইটের 100% ইউটিলাইজেশন শিখে গিয়েছো, যে কোন জায়গায় কীভাবে টাইমিং ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়। লাইটে সাডেন চেঞ্জ হলো, সেই জায়গায় ক্লাউডি থেকে সানলাইট, হার্ড সানলাইট হয়ে গেল, বা হার্ড সানলাইট থেকে ক্লাউডি হয়ে গেল অ্যাটমসফিয়ার, সেই জায়গায় আমরা লাইটটাকে কীভাবে ইউটিলাইজ করব, সেখানে ডে লাইট মানে ন্যাচারাল ডে লাইটের সাথে আমরা এক্সটার্নাল ডে লাইটকে কীভাবে পাঞ্চ করব, ব্যালেন্স করব, এই জিনিসগুলো অবজারভেশন স্কিল না থাকলে হবে না। এটা ভিজুয়ালসের দিকটা গেল। অডিওর দিক থেকেও তোমরা যখন অবজার্ভ করবে তোমরা দেখবে যে যত সিম্পল জায়গায় যাবে এবং সেখানে চোখটা কিছুক্ষণের জন্য যদি বন্ধ করতে পারো, তাহলে অনেকেই করতে পারবে না আমি জানি, সেই জায়গায় গিয়ে কিন্তু তোমরা লক্ষ্য করবে বিভিন্ন রকম সাউন্ড, যেমন কোনো ন্যাচারাল জায়গায় গেলে তোমরা পাখির আওয়াজ লক্ষ্য করবে, যত জায়গা তোমরা চেঞ্জ করবে সেখানে পাখির আওয়াজ চেঞ্জ হবে, যেহেতু পাখি চেঞ্জ হচ্ছে, গাছের আওয়াজ হতে পারে, হাওয়ার শব্দ হতে পারে, জলের শব্দ হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাউন্ড তোমরা পাবে। যদি তোমরা শহরের কোনো কিওটিক লোকেশনে যাও সেখানে গাড়ি ঘোড়ার আওয়াজ হতে পারে, বাসের আওয়াজ হতে পারে, মানুষজনের কথাবার্তা হতে পারে, চায়ের দোকানে চায়ের খটখট করে সেই চিনি গুলছে, দুধ গুলছে, সেই চা ঢালছে সেই আওয়াজ হতে পারে, বিভিন্ন রকম আওয়াজ। এই জিনিসগুলো কিন্তু তোমাদের অডিও লেয়ারিং যখন তোমরা করবে, সাউন্ড ইঞ্জিনিয়ারিং করবে, বা এডিটিংয়ে গিয়ে তোমরা শর্ট ফিল্ম বা ফিল্মটার যে স্টোরি টেলিং সেটাকে সাপোর্ট করার জন্য কোনো এক্সট্রা অডিও লেয়ার অ্যাড করবে, ফলি অ্যাড করবে, এত কিছু করতে গিয়ে কিন্তু এই অডিওর যে অবজারভেশন স্কিল সেইটা খুব কাজে দেয়।
তো এইটা মাথায় রাখবে। এবং একটা ছোট পয়েন্ট, একটা অ্যাড অন পয়েন্ট আমি বলবো, মেন্টালিটি একদম স্ট্রিক্ট রাখো। মেন্টালিটি এইরকম রাখো যে কে কি করছে, কোন দাদা কি ভালো সিনেমা বানিয়ে দিল, কে কোন বড় জায়গায় পৌঁছে গেল, আমি কিছু করতে পারলাম না। এই মেন্টালিটি রাখলে কিন্তু কাজের প্রগ্রেস একদমই হবে না। এবং বারবার আমি যেটা একই কথা সবাইকে বলি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তুমি নিজের বেসটাকে তৈরি করো। তুমি সিনেমাটোগ্রাফি করছো, তুমি ফিল্ম মেকিং করছো, আজকে তুমি অডিওর কাজ করছো, তুমি গান করছো, সেখানে যেটা বেস, সেই বেসটাকে যদি তুমি স্ট্রিক্ট রাখতে পারো, সেটাকে যদি তুমি ভালো মতো আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু ইন ফিউচার ফিনান্সিয়ালি হতে পারে এবং সময়ের দিক থেকে হতে পারে, অনেক দিক থেকে তোমরা এগিয়ে থাকবে। তার কারণ তোমাদের বেস স্ট্রং এবং তোমরা এই বেসটাকে ইউটিলাইজেশন করতে জানো, যেইটা আমি সিনেমাটোগ্রাফিতে লাইটিংয়ের পার্টটাতে করি। যে আমি খুব মিনিমালিস্টিক লাইটিংয়ে এমন কাজ দাঁড় করিয়ে দিতে পারি যে কেউ যারা সিনেমাটোগ্রাফি করে তারা দেখে বলবে এখানে এক্সটার্নাল লাইট ইউজ করা রয়েছে, কিন্তু আউটপুট কিন্তু 90% পর্যন্ত, 90 to 95% পর্যন্ত মিলে যায়। সেখানে টাইমেরও সেভিংস হয়, ফিনান্সিয়ালেও সেভিংস হয়। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং ইন ফিউচার কোন টপিকে আলোচনা করব সেটা তোমরা আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ গাইজ, হ্যাপি ফিল্মিং।